তীব্র গরমের পর বৃষ্টি, জনমনে স্বস্তি এলেও জলাবদ্ধতা বাড়িয়েছে ভোগান্তি। তিস্তার বিভিন্ন পয়েন্টে পানি বিপদ সীমার কাছাকাছি। রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা। দামে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল কিনে বাড়িতে গুদামজাত। বগুড়ায় জেলা প্রশাসনের অভিযানে মিলল 10,000 কেজি। জড়িতদের আইনের আওতায় আনতে মাঠে পুলিশ। এবং চট্টগ্রাম কাস্টমসের সফটওয়্যার জটিলতা, আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহতে চরম ভোগান্তি। জরিমানার শঙ্কায় ব্যবসায়ীরা, সংকট কাটানোর চেষ্টায় বন্দর কর্তৃপক্ষ। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। চট্টগ্রামেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি মাসেই আক্রান্ত হয়েছেন অন্তত 700, মারা গেছেন 8 জন। ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে নগরীর 60% এলাকা। চিকিৎসকরা বলছেন, প্রাথমিক পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলেও পরে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। প্রতিরোধে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কর্পোরেশনকে 10টি নির্দেশনা দিয়েছে। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ডেঙ্গু কর্নার। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, গত 8 মাসে চট্টগ্রামে যেখানে 650, সেখানে শুধু সেপ্টেম্বর মাসের 25 দিনে আক্রান্ত 670 জন। গেল 8 মাসে 4 জন মারা গেলেও চলতি মাসে প্রাণ যায় 8 জনের। কোথাও যায়নি, তবে আমার যখন জ্বর হয়েছিল আমি এমনি প্রাথমিকভাবে প্যারাসিটামল খাইছিলাম। মাথা ব্যথা করে জ্বর আসতো, জ্বর এসে চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আবার আসে। ঠান্ডায় জাম হয়ে গেছিল, তো পেটে ব্যথা ছিল, খুব ব্যথা ছিল, সর্বশরীর ব্যথা ছিল। ডেঙ্গুতে ধরা হচ্ছে, পেটটা আমার ফুলে গেছে, খাইতে পারি না কিছু। ডাব, আবার আপনার বিভিন্ন স্যালাইন, তারপর এমনি ওর স্যালাইন দিতেছে। চট্টগ্রামের 41টি ওয়ার্ডের মধ্যে অতি ঝুঁকিতে 60টি আর কম ঝুঁকিতে 9টি। ডেঙ্গুর ঝুঁকিতে আছে 60%-এর বেশি এলাকা। চিকিৎসকরা বলছেন, থেমে থেমে বৃষ্টি হওয়ায় বাড়ছে আক্রান্তের হার। অতিরিক্ত বমি, পেট ব্যথা, দীর্ঘদিন জ্বর ও রক্তক্ষরণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেয়ার আহ্বান তাদের। জুন থেকে যে অক্টোবর, নভেম্বর পর্যন্ত যে সমস্ত রোগীগুলো জ্বর নিয়ে আসবে, জ্বর হবে, প্রথমে আমাকে একটা ডেঙ্গু রোগী কিনা এটা বুঝতে হবে। চিকিৎসক তত্ত্বাবধানে থাকলে ভর্তি না হয়ে কিন্তু 90% ডেঙ্গু কিন্তু ভালো হয়। তো যেগুলো মারাত্মক লক্ষণ আছে, অতিরিক্ত বমি, পেট ব্যথা বা শরীরের কোনো জায়গাতে রক্তপাত হলে অবশ্যই আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে। নগরীর নালা, নর্দমা ও বাসাবাড়ির সামনে চোখে পড়ছে মশার লার্ভা। আটকে আছে পলিথিন, বোতল ও ডাবের খোসা সহ নানা ময়লা আবর্জনা। সিটি কর্পোরেশন বলছে, নিয়মিত পরিষ্কারের পাশাপাশি ছিটানো হচ্ছে ওষুধ। প্রতিরোধে আগামীতে নেওয়া হবে ক্রাশ প্রোগ্রাম। ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেই সব এলাকাগুলোতে চিহ্নিত করে ওই বাড়ির আশেপাশে এবং ওই এলাকায় আমরা কীটনাশক ছিটাই, এবং যেসব এলাকা থেকে রোগীর সংখ্যা বেশি আসে সেসব এলাকাগুলোতে আমরা অতিরিক্ত নজরদারি। কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে দেশ ভিজলেও ভোগান্তিতে ফেলেছে জলাবদ্ধতা। আরও 2-1 দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উজানের ঢলে তিস্তার বিভিন্ন পয়েন্টে পানি বিপদ সীমার কাছাকাছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী 3 দিন রংপুর বিভাগের নদ নদীর পানি বেড়ে বন্যার শঙ্কা রয়েছে। শরতের মধ্যভাগে টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দেশ। কখনো গুড়ি গুড়ি, কখনো মুষলধারে বৃষ্টি ঝরেছে দেশের বিভিন্ন স্থানে। তবে স্বস্তির বৃষ্টি জলাবদ্ধতা সৃষ্টি করায় রূপ নিয়েছে দুর্ভোগে। খুলনা শহরের বিভিন্ন স্থানে পানি জমে দুর্ভোগে ফেলে নগরবাসীকে। বছরের পর বছর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকতে দায়ী করছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টি হইলে মনে করেন হাঁটু সমানে পানি হয়ে যায়, আমাদের মোটরে পানি জমে গাড়ি নষ্ট হয়ে যায়। ড্রেনেজ সমস্যা খারাপ হওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে যেমন যাতায়াতে অসুবিধা হয়, বই খাতা ভিজে যায়। যেহেতু নিচু, পানি সরার মতো কোনো ভালো ড্রেনেজ, বড় যে ড্রেনেজগুলো সেগুলো নেই। মধ্য বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে কিছু কিছু স্থানে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। সেই সঙ্গে সমুদ্র বন্দর ও উপকূলীয় অঞ্চলগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। মৌসুমী বায়ু যেহেতু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী, সেজন্য কিন্তু আমরা বাংলাদেশে যে সামুদ্রিক বন্দরগুলো আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানে সতর্কতার সংকেত জারি করেছি। এদিকে উজানের ঢলে ও রংপুর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। এতে তিস্তা পারের মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে। আগামী 3 দিন রংপুর বিভাগের নদীর পানি বেড়ে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার তথ্য দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে বন্যার ভয়াবহতা থাকবে না বলেও আশ্বস্ত করা হয়। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম
এবং রংপুর জেলার চরাঞ্চল এবং কতিপয় নিম্নাঞ্চল আগামী 2 দিনে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় রংপুরের পাশাপাশি সিলেট, ময়মনসিংহ বিভাগের প্রধান নদ নদীর পানিও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। লাবিব হাসান, সময়। চট্টগ্রাম কাস্টমসে সফটওয়্যার জটিলতায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম, পাশাপাশি জরিমানার আশঙ্কা করছেন ব্যবহারকারীরা। সিস্টেমের আপগ্রেডেশনের কারণে এ সমস্যা জানিয়ে কর্তৃপক্ষ বলছে সকাল ও রাতের অফ পিক সময়ে কাজ করে সংকট কাটানোর চেষ্টা চলছে। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। আমদানি রফতানি পণ্য চালানের নথি দাখিলের জন্য চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব কর্মকর্তাদের টেবিলে টেবিলে উপচে পড়া ভিড় সিএনএফ এজেন্টদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আইজিএম চেক করতে পারলেও কম্পিউটার থেকে সার্ভার জটিলতার কারণে পণ্য চালানের অ্যাসেসমেন্ট সম্ভব হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সিএনএফ এজেন্ট বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন সহ কেউ কাজ যথাসময়ে শেষ করতে না পারায় ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। ডকুমেন্ট যখন আইজিএম চেক দিতে যায় তখন সার্ভার ঘুরতে থাকে, সঠিক সময়টা পাচ্ছে না। এইভাবে ওনারাও 2-1 ঘন্টা অপেক্ষা করার পরে যদিও 1-2টা ডকুমেন্ট উনি আইজিএম চেক করে স্বাক্ষর দিলে আরও টেবিলে দিলে আরও টেবিলেও সার্ভার নেই, জাহাজ পাচ্ছে না সময় মতো। তারপরে আপনার বন্দরে ড্যামারেজ আসতেছে। এই বিভিন্ন সমস্যার কারণে সরকারও রাজস্ব হারাচ্ছে। ক্রেতা আমাদের থেকে বিমুখ হয়ে যাচ্ছে এবং আমদানির ক্ষেত্রে সঠিক সময় মালটা ইম্পোর্টারের কাছে নিতে পারতেছি না, ওদের ড্যামারেজ খাচ্ছে। সিস্টেমের আপগ্রেডেশনের কারণে এই সমস্যা হচ্ছে জানিয়ে কাস্টমস বলছে সকাল ও রাতে অফ পিক সময়ে কাজ করে সংকট কাটানোর চেষ্টা করা হচ্ছে। এনবিআর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এই সার্ভারটা। তো এনবিআর আমাদের যে ন্যাশনাল এসআইকুরা টিম আছে তারা খুব দ্রুততার সাথে কাজ করতেছে এবং আশা করা যাচ্ছে যে এটা খুব দ্রুতই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে এনবিআর এর উদাসীনতাকে দায়ী করে ভবিষ্যতে বিকল্প ব্যবস্থা রাখার দাবি ব্যবহারকারীদের। যতক্ষণ পর্যন্ত ওই আপগ্রেড ভার্সনটা স্মুথ না হবে ততক্ষণ পর্যন্ত যেন আগের ভার্সন স্মুথলি কাজ করে, এই প্রক্রিয়া সম্পূর্ণ একটা প্রযুক্তিগত ব্যবস্থা। এটা অবশ্যই তাদের আইটি বিশেষজ্ঞরা আছেন, তারা দেখবেন। 2013 সালে সর্বপ্রথম আমদানি রফতানি বাণিজ্যে আন্তর্জাতিক এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম চালু করে চট্টগ্রাম কাস্টমস হাউস। ফেরদৌস লিপি, সময় সংবাদ। বগুড়া সদরের একটি বাড়ি থেকে 200 বস্তা সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়দের অভিযোগ সংঘবদ্ধ একটি চক্র চালগুলো কালোবাজারি করে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল। এদিকে উপজেলা প্রশাসন বলছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘরের মধ্যে স্তূপ করে রাখা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল ভর্তি 200 বস্তা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে আগেই পালিয়েছেন বাড়ির মালিক সালেক উদ্দিন। বগুড়া সদরের লাহিড়ী পাড়ার রহমত বালা গ্রামে সালেকের বাড়ি থেকে জব্দ হয়েছে সরকারি প্রায় 10,000 কেজি চাল। সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে এসব চাল কিনে কয়েকজন অসাধু ব্যক্তি বাড়িটিতে মজুত করেন বলে দাবি সালেকের মায়ের। সরকার যে যাক চাউলটা দিচ্ছে বুঝছেন, সে ব্যক্তি গরিব না ধনী তা তো ঠিক মতো হাতায়নি, দিবে রাখছে তারা হাত পাতাছে তার গোপ দিয়েছে। জমি চাচ্ছি, তারপর শুনতেছি যে গ্রামের নাকি চাউল বাড়াছে, তাই আস্তে আস্তে আসলাম। চাল জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। ঘটনায় জড়িতদের শাস্তির পাশাপাশি সরকারি চাল বিতরণে সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান তাদের। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান খাদ্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 200 প্লাস চাল, 200 বস্তা প্লাস আছে আর কি, আর একটা বস্তায় সম্ভবত 50 কেজি হবে। চালটি যে সরকারি চাল, আমাদের খাদ্যবান্ধব কর্মসূচির চাল, সে বিষয়টি কনফার্ম করেছে এবং নিশ্চিত করার পরে আমরা পুরো বিষয়টি কতটুকু চাল আমরা পেলাম সেটা ওনারা যখন পরিমাপ করে বের করতে পারবে, তারপরে ওনারা একটা জব্দ তালিকা তৈরি করবে। জব্দ তালিকা তৈরি করার পরে আমরা পরবর্তীতে এটা নিয়মিত মামলার মাধ্যমে যাব। উদ্ধার হওয়া প্রতি বস্তায় 50 কেজি করে চাল ছিল বলেও জানান অভিযান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, বগুড়া। EDF Aluminium, redefine possibilities. দলে শৃঙ্খলা ফেরাতে খুলনা নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে বিএনপি। 5 আগস্টের পর থেকে অন্তত 40 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দলটি। ভেঙে দেওয়া হয়েছে 7টি কমিটি। নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা নিশ্চিতে দলীয় কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতারা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট।
আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিনের চাপ পেরিয়ে খুলনায় বাধাহীন সভা সমাবেশ সহ রাজনৈতিক সক্রিয়তা বেড়েছে বিএনপির। গণমাধ্যমের বিভিন্ন খবর ও স্থানীয় সূত্র বলছে, বেশিরভাগ স্থানে অতি উৎসাহী নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি রাতারাতি দল পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে যাওয়া সুবিধাবাদীদের একটি শ্রেণী লুটতরাজে জড়াচ্ছে। ভারতে আমার উঠোনে সেলি ফেলতে দে বাড়ুনি শুরু করিস। আওয়ামী লীগের কথা বলে আমার তারা মারধর করে, আমার হাত ভেঙে দেয়, আমার পাও ভেঙে দেয়। মেয়াদোত্তীর্ণ দীর্ঘদিন সম্মেলন ও পূর্ণাঙ্গ কমিটি করতে না পারা নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠা সহ বিভিন্ন কারণে খুলনায় গত 10 আগস্ট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল, 17 আগস্ট জেলা ও মহানগর ছাত্রদল, 19 আগস্ট জেলা ও মহানগর যুবদলের কমিটি এবং সবশেষ 19 সেপ্টেম্বর বিএনপির জেলা কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দের নিকট আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বেপরোয়া হয়ে ওঠা ব্যক্তিদের লাগাম টানতে রাজনৈতিক দলের কঠোর হওয়ার পাশাপাশি দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠার পরামর্শ বিশ্লেষকদের। স্থিতিশীলতা রাখতে গেলে আইন থাকা যেমন জরুরি, সেটি প্রতিপালনও জরুরি। বিএনপি নেতারা বলছেন, দলের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ আমলে নিয়ে দোষীদের আইনের আওতায় আনার কথা বলছে পুলিশও। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবের পরিষ্কার মেসেজ যে বাংলাদেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কোনো কাজ বিএনপি নেতাকর্মীদের করা সম্ভব না। যৌথ বাহিনীর সাথে আমরা অস্ত্র উদ্ধার, মাদক এবং এছাড়াও অন্যান্য দাগী সন্ত্রাসীদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে রয়েছে। অনুমোদনের পর দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি শুরু হয়েছে ইলিশ। দুপুরে আনুষ্ঠানিকতা শেষে ইলিশ ভর্তি 2টি ট্রাক বেনাপোল বন্দর পার হয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। আগামী 13 অক্টোবরের মধ্যে দেশের 49 জন রপ্তানিকারককে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে $10 মার্কিন বা 1180 টাকা। এখন পর্যন্ত 4টি ট্রাকে 12 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গরমের পর বৃষ্টি, জনমনে স্বস্তি এলেও জলাবদ্ধতা বাড়িয়েছে ভোগান্তি। তিস্তার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি। রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা। এবং ট্রাকের ধাক্কায় ছিন্ন ভিন্ন পোশাক শ্রমিকবাহী বাস। মানিকগঞ্জে প্রাণ গেল 3 নারীর, আহত অন্তত 25, গুরুতর 7 জনকে আনা হয়েছে ঢাকায়। এই ছিল বাংলা সময়ের সঙ্গে থাকুন সময়ের।